ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকের বিষয়ে আসি। আগের দিন আমরা আলোচনা করছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সম্পর্কে, এবং সেখানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কাকে বলে, তার সুবিধা, বৈশিষ্ট্য এবং একটা ছক দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কেমন হয় এবং কোন কোন আইটেম সেখানে আসে। আজকে দেখো, আমরা একটা আলোচনা করব যেটা প্রায় পরীক্ষায় আসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের পার্থক্য, ডিফারেন্স বিটুইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা তোমরা ক্লাস 11-এ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কে জেনেছো বা প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করেছো। আমি আগের দিন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করেছি। কাজে এই দুটো সম্পর্কে তোমাদের যদি স্বচ্ছ ধারণা থাকে তাহলে তোমরা নিজেরাই সেই পার্থক্যগুলো লিখতে পারবে। তবু আমি একবার সংক্ষেপে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের পার্থক্যটা তোমাদের বলে যাচ্ছি। প্রথমেই দেখো, আমরা যদি সংজ্ঞা বলি, সংজ্ঞা বলতে পারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি বলতে পারি, যে হিসাবের মাধ্যমে মোট লাভ বা মোট ক্ষতি থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত অপ্রত্যক্ষ আয় ও ব্যয়গুলো লিপিবদ্ধ করে নিট লাভ বা নিট ক্ষতি বার করা হয়, তাকে বলা হয় লাভ ক্ষতির হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। গেল সংজ্ঞা। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি না, যে হিসাবের সাহায্যে বা যে হিসাবের মাধ্যমে হিসাবকালের শেষে নিট লাভ বা নিট ক্ষতি অংশীদারি চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাকে বলি লাভ ক্ষতি বন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। একটা পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে কি লিখতে পারো, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মোট লাভ বা মোট ক্ষতি দিয়ে শুরু করা হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মোট লাভ বা গ্রস প্রফিট এবং মোট ক্ষতি বা গ্রস লস দিয়ে শুরু করা হয়। অন্যদিকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট নিট লাভ বা নিট ক্ষতি দিয়ে শুরু করা হয়। গেল। 3 নম্বর হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ক্রয় বিক্রয় হিসাবের দ্বিতীয় ধাপ, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৃতীয় ধাপ। কারণ প্রথমে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আগেই বলেছিলাম, প্রথমে করবে ম্যানুফ্যাকচারিং, তারপর করবে ট্রেডিং, এবং থার্ড স্টেপে করবে তারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর ট্রেডিং কনসার্নে তারা কি করবে, প্রথমে ট্রেডিং করবে, সেকেন্ড স্টেজে করবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অন্যদিকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের তৃতীয় ধাপ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের চতুর্থ ধাপ। কারণ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে তৈরি করা হয়। নেক্সট পয়েন্ট কি বলা যেতে পারে, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট জের হলে নিট লাভ আর ডেবিট জের হলে নিট ক্ষতি বোঝায়। আবার বলছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট জের, অর্থাৎ ক্রেডিট দিকটা বেশি ডেবিট দিকটা কম হলে সেটাকে আমরা কি বলি, নিট লাভ। আর ডেবিট জের, অর্থাৎ ডেবিট দিক বেশি ক্রেডিট দিক কম হলে তাকে আমরা বলি নিট ক্ষতি। অন্যদিকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট জের হলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা বন্টনযোগ্য মুনাফা, আর ডেবিট জের হলে বন্টনযোগ্য ক্ষতি বা ডিভিজিবল লস বোঝায়। আর একটা লাস্ট আবার কি বলতে পারি, যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক। অর্থাৎ সকল কারবারি প্রতিষ্ঠান লাভ ক্ষতির হিসাব তৈরি করে। অন্যদিকে কেবলমাত্র অংশীদারি কারবার, কোম্পানি, ব্যাংক এবং সমবায় সংস্থা তারা লাভ ক্ষতি বন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করে।
এই যে 5-6টা পয়েন্ট বললাম, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। 4 নম্বর হয়তো পরীক্ষা থাকে, পার্থক্যটা প্রায় আসে, কিন্তু থাকলে 4 নম্বর থাকবে, তোমরা 4টে বড় জোর 5টা পয়েন্ট দেবে। তাহলে হয়ে গেল এই আলোচনাটা। এইবার অনেক ছাত্র আগের দিন আমার কাছে জানতে চেয়েছে, ওই যে যেটা বলেছিলাম যে পার্টনার্সটা যে ড্রয়িং করবে, যদি প্রত্যেক মাসের প্রথম দিন ড্রয়িং করে তাহলে গড়ে 6.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে করলে গড়ে 5.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে। সেটা অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে সেটা কীভাবে হয়েছে একটু দেখিয়ে দেওয়ার জন্য। ধরো আমি একটা বলছি যে এক্স অ্যান্ড ওয়াই, একটা অঙ্ক ধরে নিই, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি। এক্স এবং ওয়াই একটা ফার্মের অংশীদার দুজন, তারা লাভ ক্ষতিটা সমানভাবে ভাগ করে নেয়। মিস্টার এক্স drew rupees 2000 per month at the beginning of each month. Mind it, ভালো করে মনে রাখো, মিস্টার এক্স প্রত্যেক মাসের প্রথম তারিখে 2000 টাকা করে তুলছে, অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% পার অ্যানাম। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% পার অ্যানাম। তাহলে আমার ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে? ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িং। অঙ্কটা আবার বলছি, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়াল। তারা লাভ ক্ষতিটা সমানভাবে ভাগ করে নেয়। মিস্টার এক্স drew rupees 2000 per month, drew rupees 2000 per month at the beginning of each month. মিস্টার এক্স প্রত্যেক মাসের শুরুতে 2000 টাকা করে তুলছে, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% পার অ্যানাম। তাহলে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িংটা কত হবে দেখাতে বলেছে। এটা কত? দেখো, এটা করার জন্য আমরা এই ছকটা করতে পারি। কি করব? একটা হচ্ছে ডেটস অফ ড্রয়িংস, কোন কোন তারিখে টাকা তোলা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রয়িং, প্রত্যেক মাসে 2000 টাকা করে তোলা হয়েছে। নেক্সট হচ্ছে পিরিয়ড ফর হুইচ ইন্টারেস্ট ইজ টু বি ক্যালকুলেটেড, পিরিয়ড ফর হুইচ ইন্টারেস্ট ইজ টু বি ক্যালকুলেটেড। দেখো, আমি ধরে নিচ্ছি যে সে 1 জানুয়ারি 2019 সালে 1 জানুয়ারি 2019 সালে 2000 টাকা তুলছে। তাহলে সেই টাকাটার উপর কত মাসে সুদ হবে? 12 মাসের। কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর আমার বছর শেষ হচ্ছে 31/12/2019-এ। ঠিক আছে, বছরটা শুরু হয়েছে 1/1/2019-এ আর শেষ হবে 31/12/2019-এ। তাহলে 1/1/19 থেকে 31/12 মাসের ওপর সুদ ক্যালকুলেশন করতে হবে। 2000 টাকার 12 মাসের যে সুদ হবে, 2000 ইন্টু 12 টাকার 1 মাসের তাই সুদ হবে। এটা নিশ্চয়ই তোমরা জানো। 2000 টাকার 12 মাসের সুদ ইজ ইকুয়াল টু, বলা যেতে পারে 2000 ইন্টু 12 টাকার 1 মাসের সুদ। নেক্সট যে তুলছে 1 ফেব্রুয়ারি 1/2/2019-এ 2000 টাকা, সেই টাকাটার উপর কমাস সুদ হবে 11 মাসের। কারণ জানুয়ারি মাসে হবে না, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 11 মাসের সুদ হবে। তাহলে 2000 টাকার 11 মাসের যা সুদ, 2000 ইন্টু 11 টাকার 1 মাসের তাই সুদ। নেক্সট তুলবে কবে? পরের মাস মার্চের প্রথম তারিখে 2000 টাকা তুললো, তাহলে সেই টাকাটার উপর কমাসের সুদ হবে 10 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ থেকে ডিসেম্বর 10 মাসের সুদ। তাহলে 2000 টাকার 10 মাসের সুদ যা, 2000 ইন্টু 10 টাকা 1 মাসের সুদ তাই। এইভাবে একটা তুলবে 1/4/19 2000 টাকা, তার উপর 9 মাসের সুদ। 2000 টাকা 9 মাসের সুদ সমান 2000 ইন্টু 9 টাকার 1 মাসের সুদ। এইভাবে করতে করতে 9-এর পর 8, 7, 6, 5, 4, 3, 2, লাস্টে তুলবে 1/12/2019, 1 ডিসেম্বর 2019 2000 টাকা। সেই টাকার উপর কত মাসের সুদ? 1 মাসের। তাহলে 2000 টাকার 1 মাসের সুদ মানে 2000 ইন্টু 1 টাকার 1 মাসের সুদ। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 1 মাসে কনভার্ট করে নিলাম। তাহলে কি পেলাম আমরা? প্রোডাক্টগুলো 2000 ইন্টু 12,
প্লাস 2000 ইন্টু 11 প্লাস 2000 ইন্টু 10 প্লাস 2000 ইন্টু 9 প্লাস 2000 ইন্টু 8 প্লাস 2000 ইন্টু 7, এইভাবে লাস্টেরটা হচ্ছে 2000 ইন্টু 1। এই টাকাটার ক মাসের সুদ? 1 মাসের সুদ, কারণ প্রত্যেকটা 1 মাস করা আছে। গেল? তাই যদি হয়, এবার দেখো 2000টা প্রত্যেকটা আছে, 2000 কমন নিলাম, 2000 কমন নিলে কি পাচ্ছি? 2000 ইন্টু 12 প্লাস 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 করে প্লাস 1 ফর 1 মান্থ। তাহলে 1 থেকে 12 পর্যন্ত পজিটিভ ইন্টিজার ধনাত্মক সংখ্যা, তাদের যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। এখানে n কত? n মানে 12তম সংখ্যা, n প্লাস 1 কত? 12 একে 13/2। তাহলে কত হচ্ছে যোগফলটা? 78। অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার প্রত্যেকটা সংখ্যার যোগফল টোটাল হবে 78। এইটা টোটাল হবে 78। তাহলে লিখতে পারি আমরা 2000 ইন্টু 78 ফর 1 মান্থ। এবার দেখো 12 মাসে 2000 টাকা করে তুললে, প্রত্যেক মাসে 2000 টাকা করে তুললে টোটাল বছরে কত টাকা তুলেছে? 12 মাসে 24,000 টাকা। 12 মাসে 24,000 টাকা তুলেছে। এটা কি করে হয় দেখাচ্ছি, দেখো একটু পরে দেখাচ্ছি। এটাকে ইন্টারেস্টটা করে নিয়ে দেখাচ্ছি। তাহলে 2000 ইন্টু 78, এইটা হচ্ছে প্রোডাক্ট। ক মাসের? 1 মাসের। 1 মাস মানে 1 এর 12। কত পার্সেন্ট রেট? 6%। 6 এর 100। ঠিক আছে? 6 2 12, 0 0 কাটলো, 0 0 কাটলো, 2 10 এ 20, 78 ইন্টু 10, এর ইন্টারেস্টটা কত হলো? রুপিস 780। ইন্টারেস্ট ড্রয়িং হলো 780 টাকা। এইবার যেটা বলেছিলাম 6.5 মাস কি করে হচ্ছে, আমি প্রোডাক্টটা কি পেয়েছি? এবার দেখো প্রোডাক্টটা কি পেয়েছি? প্রোডাক্টটা পেয়েছি 2000 ইন্টু 78। এই 78 টাকা যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত পাবো? কারণ 12 দিয়ে ভাগ করছি কেন? এই 24,000, 12 ইন্টু 6.5। 78টাকে আমরা লিখতে পারি এইটা, পারা যায়? 6 12 72 আর 12 হাফে 6 মানে 78। এবার রেট কত আছে? এই যে 12 কমাস রেট কত? 6 এর 100। তাহলে হলো দেখো এটা কত হলো? 24,000। এই যে 24,000 ইন্টু কত হলো? 6.5 12 ইন্টু 6 এর 100। তাহলে দেখো ঘরে কত মাসের সুদ হলো? 6.5 মাসের। বোঝা গেল? এটা বোঝা গেল না যায়নি? আমি যে 78 পেলাম, 78টাকে আমি 12 দিয়ে ভাগ করলাম। 12 দিয়ে কেন ভাগ করছি? কারণ সে 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা তুলেছে। তাহলে 78 টাকা যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি 78 টাকা ভেঙে 12 ইন্টু 6.5, তাহলে পাওয়া গেল 2000 ইন্টু 12 মানে 24,000। এই যে 24,000 টাকা তুলেছে, আর রেট কি হলো? মান কত হলো? 6.5। আর রেটটা যেমন আছে তেমন হয়ে গেল। তাহলে দেখো ঘরে 6.5 মাসে। এইবার যদি প্রত্যেক মাসের শেষে তোলে, যদি প্রত্যেক মাসের শেষে তোলে 2000 টাকা করে at the end of each month, তাহলে কি হবে দেখো? তাহলে জানুয়ারি মাসে কবে তুলবে? 31 তারিখে। তাহলে এই টাকাটা কত মাসে সুদ হবে? 11 মাসের। তারপর ফেব্রুয়ারি মাসে তুললো 28 তারিখে, এই টাকাটার উপর কমাস সুদ হবে 10 মাসের। মার্চ মাসে টাকাটার উপর কমাস সুদ হবে 9 মাসের, তাই তো? আর যেটা ডিসেম্বর মাসে তুললো 31 ডিসেম্বর, সেটার উপর কমাস সুদ হবে? কোনো সুদ হবে না, 0 মাসের সুদ হবে। তাহলে এইখানে প্রোডাক্টটা হয়ে যাবে কেমন? প্রোডাক্ট হয়ে যাবে দেখো 2000 ইন্টু 11, 2000 ইন্টু 10, 2000 ইন্টু 9, আর এটা হবে 2000 ইন্টু 0।
তাহলে সেক্ষেত্রে 1 থেকে 11টা সংখ্যার সেক্ষেত্রে 1 থেকে 11টা সংখ্যার যোগফল হবে 1 থেকে 11, তার মানে কি n ইন্টু n প্লাস 1/2, nটা কত 11, 11 ইন্টু 11 প্লাস 1 মানে 12/2 কত হবে 66। কত টাকা কত হলো 66, 78 জায়গায় কত হয়ে গেল 66। এবার দেখো কত তুলেছে 24,000 টাকা, 24,000 টাকা তুলেছ তো 12 মাসে, প্রত্যেক মাসে শেষে তুললে, তাহলে 2000, এই প্রোডাক্টটা হলো 2000, এটা কত হবে, এই যে 11টা থাকবে 12টা থাকবে না, তাহলে কত হবে 66, তাই তো দেখো 66 হলো। এবার যদি আমরা এই 66কে 12 দিয়ে ভাগ করি তাহলে হবে 12 ইন্টু 5.5 হবে 66 পরিবর্তে কি লিখতে পারি 12 ইন্টু 5.5, 5 12 60 আর 12.5 মানে 6, 66। তাহলে কত টাকা তুলেছে 12 দুগুণে 24,000 টাকা। 1 মান্থ মানে কি 5/12, রেট কত 6,100। তাহলে দেখো বছরের মাসের শেষে যদি একই টাকা তুলে ঘরে কত টাকারও কত মাসের সুদ দিতে হবে 5.5 মাসের, ঘরে আমাকে 5.5 মাসের সুদ দিতে হবে। তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তবে তোমরা একটাইটাই যেটা বলার যে একটা কথাই মনে রাখবে, যদি প্রত্যেক মাসে প্রথমে ড্রয়িং করা হয় তাহলে গড়ে 6.5 মাসের সুদ হবে, আর যদি প্রত্যেক মাসের শেষে ড্রয়িং করা হয় তাহলে গড়ে 5.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে। আর যদি প্রত্যেক মাসের মাঝে টাকা তোলা হয় 15 বা 16 তারিখ করে, প্রত্যেক মাসে মাঝে একটা মিডল অফ ইচ মান্থ, তাহলে গড়ে 6 মাসের সুদ হবে। তাহলে লাস্ট আবার জিনিস বলে দিচ্ছি, মাসের প্রথম তুললে 6.5, মাসের মাঝখানে তুললে 6, আর মাসের শেষে টাকা তুললে 5.5 মাসের ওপর সুদ ধার্য করতে হবে। বোঝা গেল? বেশ, এইবার দেখো এটা হয়ে গেল। এইবার আমি একটু তোমাদের অঙ্ক দিচ্ছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অঙ্ক আমরা কিভাবে করি। আগের দিন আমি তোমাদের ছকটা দেখিয়ে দিয়েছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের ছক কেমন হয় এবং কি কি আসে, মোটামুটি একটা ফিগার দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আজকে একটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, তাহলেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। একটা অঙ্ক বলছে এ
তাহলে আমরা যেমন লিখি অঙ্কে ইন দা, বোর্ডটা ছোট, একটু ছোট ছোট লিখছি, ইন দা বুকস অফ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম। এবার কি লিখবো? প্রফিট আর লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট for the year ended 31/12/2019। যেমন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখি, একই ছক, দুটো দিক, ডেবিট, ক্রেডিট। লিখতে গিয়ে সময় লেগে যাচ্ছে, তবু লিখে দেখাচ্ছি। অ্যামাউন্ট রুপিস একটা ইনার কলম, একটা আউটার কলম। অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স, amount rupees, amount rupees। কি বলেছে? শুরু করবো, আমি বলেছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট শুরু করা হয় নিট প্রফিট বা নিট লস দিয়ে। তাহলে এখানে বলেছে নিট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট 73,500। তাহলে এখানে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে লিখবো নেট প্রফিট ট্রান্সফার্ড, নেট প্রফিট ট্রান্সফার্ড কত? 73,500, 73,500। এবার দেখো ডেবিট দিকে বা খরচের দিকে কি কি যাবে বলেছি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল যাবে। বলেছি দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। তাহলে এখানে অনেকে লেখে টু পার্টনার্স ক্যাপিটাল, তারা লেখা যেতে পারে এরকমই টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি সি। এর ক্যাপিটাল কত? 60,000। 60,000, রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তার মানে 6/48, 4,800 ইনার কলমে লিখলাম। বি এর ক্যাপিটাল কত? 50,000। তাহলে 50,000 ইন্টু 8%। এগুলো তোমরা ওয়ার্কিংও দেখাতে পারো, এখানেও দেখাতে পারো। ওয়ার্কিংয়ে দেখালে অঙ্কের শেষে ওয়ার্কিংয়ে দেখিয়ে দেবে। আর সি কত? 40,000। 40,000-এর 8%, তার মানে 3,200। 3,200 ইনারে 3টে লিখলাম, যোগ করলে কত হচ্ছে? 12,000। 8 2 10 9 1, 5 4 9 3 12 গেল। নেক্সট বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জ এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। ইন্টারেস্টটা কি?
না অংশীদারি কারবারের লাভ, কারণ অংশীদাররা কারবারকে সুদ দিচ্ছে, সেই জন্য এটা যাবে ক্রেডিট দিকে। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এ কি বলেছে, ড্রয়িং হচ্ছে এ 12,000, বি 10,000 এন্ড সি 8,000। তাহলে এ 12,000 টাকা ড্র করেছে। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10%, তাহলে 10-এর 100। এইবার দেখো কবে টাকাটা তুলেছে কিছু বলা নেই, অর্থাৎ ডেটস অফ ড্রয়িং ইজ নট মেনশন, দে আর নট মেনশন দেয়ার। ডেটস অফ ড্রয়িংস আর নট মেনশন দেয়ার, ড্রয়িং এর তারিখ উল্লেখ করা নেই। তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা ধরে নেব গড়ে 6 মাসের সুদ ধরব। যেখানে ড্রয়িংস এর তারিখ, উত্তোলনের তারিখ বলা না থাকবে বা উল্লেখ করা না থাকবে, সেখানে আমরা একটা লাস্টে নোট দেবো যে উত্তোলনের তারিখ উল্লেখ না থাকায় গড়ে 6 মাসের উত্তোলনের উপর গড়ে 6 মাসের সুদ ধার্য করা হলো। আবার বলছি, একটা নোটে লিখে দেবে যে উত্তোলনের তারিখ উল্লেখ না থাকায় উত্তোলনের ওপর গড়ে 6 মাসের সুদ ধার্য করা হলো। 6 মাসের সুদ, তাহলে 12,000 টাকা 10%, মানে 1200 টাকা, 6 মাসের হবে 600 টাকা। বি কত তুলেছে? বি তুলেছে 10,000 টাকা, 10,000। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তারিখ বলা নেই, মানে আমরা ধরে নেবো গড়ে 6 মাস, 6-এর 12। তাহলে 10,000 টাকা 10% 1,000 টাকা, 6 মাসের হবে 500 টাকা। সি তুলেছে কত টাকা? সি তুলেছে 8,000 টাকা, 8,000 ইন্টু 10% মানে 800 টাকা, ইন্টু 6-এর 12 400 টাকা। 6 আর 5 11, 4 15, কত হলো? 1,500 টাকা। বুঝে গেল? তাহলে যেখানে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা উল্লেখ করা না থাকবে, ডেট অফ ড্রয়িংসটা উল্লেখ করা না থাকবে, সেখানে আমরা গড়ে 6 মাসের ওপর সুদ ধার্য করব। নেক্সট বলছে যে এ এন্ড বি আর এন্টাইটেলড স্যালারি, এ আর বি স্যালারি পাবে, টু স্যালারি। এ কত করে? পার মান্থ 1,000 টাকা, তাহলে 12 মাসে কত? 12,000 টাকা। আর বি কত? পার মান্থ 700, বি হচ্ছে পার মান্থ 750 টাকা। 750 ইন্টু 12, 7-12 84 আর 6 90, মানে 9,000 টাকা। টোটাল 12-9 21,000 টাকা। Next, C is entitled to commission 0.5% on net sales. To commission, কে? সি। নেট সেলস হচ্ছে 20 লাখ, 0.5% মানে 1/2 100 বা 1/2 200, 1/2 2 ইন্টু 100, 1/2 ইন্টু 100, তাহলে 1% হলো 20,000, 0.5% হবে 10,000। বুঝে গেল? 1% মানে ডান দিক থেকে দুটো সংখ্যা বাদ, 20,000 আর হাফ, অর্ধেক, 20,000 অর্ধেক হচ্ছে 10,000 গেল। এবার বলছে দেখো 25% অফ দ্য ডিভিজিবল প্রফিট ইজ টু বি ট্রান্সফার্ড টু জেনারেল রিজার্ভ। বন্টনযোগ্য মুনাফা, এবার এই যে খরচ অংশীদাররা এই পেয়েছে ব্যবসা থেকে, অংশীদার কারবার থেকে স্যালারি পেয়েছে, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল পেয়েছে, কমিশন পেয়েছে, আর তারা দিয়েছে এইটা। তাহলে এখন বন্টনযোগ্য মুনাফা কত হতে পারে সেটা আমাদের বার করে নিতে হবে। বন্টনযোগ্য মুনাফাটা কত আমার বার করে নিতে হবে। দেখো 73,500 আর 1,500, এটা হচ্ছে 75,000, 75,000।
75,000 থেকে এই যে খরচগুলো বাদ দিলাম, কত 12 আর 21, 21 আর 33, 33 আর 10 43, তাই তো 3 43। তাহলে আমার ছিল 75,000 ক্রেডিট, আর ডেবিট দিকে আছে 43,000। 3 আর 5, 2 এ 5, 4 আর 5, 7, 3 এ 7, 32,000। এই 32,000 টাকা হচ্ছে ডিভিজিবল প্রফিট, বন্টনযোগ্য মুনাফা। এই 32,000 টাকা তারা নিজেরা ভাগ করে না নিয়ে তার 25% তারা জেনারেল রিজার্ভ বা সঞ্চিতিতে রেখে দিল। ভবিষ্যতের কোনো অজ্ঞাত দায় আগেও বলেছিলাম যে ভবিষ্যতের কোনো অজ্ঞাত দায় বা ক্ষতি মেটানোর জন্য যে অংশ রেখে সেটা সঞ্চিতি বলা হয়, এবং এই সঞ্চিতি এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের মাধ্যমে সৃষ্টি করা হয়। বেশ, তাহলে এই 32,000 টাকা 25% টু জেনারেল রিজার্ভ কি লিখবো? আমার ডিভিজিবল প্রফিট আছে 32,000, তার 25%, তার মানে 8,000 টাকা। 4 আর 32, 8,000 টাকা জেনারেল রিজার্ভ করে। তাহলে 32 থেকে 8 জেনারেল রিজার্ভ সরিয়ে রাখলাম। তাহলে তারা ভাগ করবে কত? 24,000 টাকা। তারা ভাগ করবে 24,000 রুপিস অনলি। এইটাকে আমরা লিখতে পারি ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট। টু ডিভিজিবল, DIVISIBLE, ডিভিজিবল প্রফিট, PROFIT, A, B এবং C। অংশীদারি চুক্তিপত্রে যেমন বলা থাকবে সেরকম হবে। আর যদি অংশীদারি চুক্তিপত্রে শেয়ার অফ প্রফিটের ব্যাপারে কোনো মেনশন করা বা উল্লেখ করা না থাকে, তাহলে আমরা চোখ বুঝে পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 13 অনুযায়ী আমরা সমানভাবে ভাগ করে দেবো। এখানে উল্লেখ করা আছে 3:2:1, তাহলে 3 আর 2 এ 5, 1 এ 6, তার মানে 24,000 টাকার এ পাবে 24,000 টাকা ডিভিজিবল প্রফিট, এ পাবে 3 ভাগে 6 ভাগের 3 ভাগ, 3:2:1, তার মানে 12,000 টাকা। বি পাবে 24,000 এর 2 ভাগ 2 এর 6, 4 4 24, তার মানে 8। আর সি পাবে 1 এর 6, 4 4 24, 4,000 টোটাল। বেশ, একটা অঙ্ক হয়ে গেল। বেশ, আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী দিনে আমরা তোমাদের গুডউইল সম্পর্কে আলোচনা করব, তারপর রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপের যে অংশীদারি কারবারের পুনর্গঠন কোন কোন ক্ষেত্রে হয়, তারপর অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ ইত্যাদি পরপর আমরা আলোচনা করে যাব। শেষ করলাম।